এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ আমাদের যে স্কুল সার্ভিস কমিশন যেটি রয়েছে তার তরফ থেকে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি এসে গেছে গতকাল রাতে। আজকে 30 তারিখ, কিন্তু 29 তারিখ রাত্রেবেলা কিন্তু সেই বিজ্ঞাপনটা এসে গেছে। তাহলে সেই যে বিজ্ঞাপনটা এসেছে সেই বিজ্ঞাপনটার ব্যাপারে একটুখানি দেখে নেওয়া যাক। তো যাই হোক, তোমরা যারা দেখতে চাইছো তোমরা ওয়েবসাইটটা ঠিক এইভাবে সার্চ করবে, এই যেমনটা উপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল SSC.com লিখলেই ফার্স্টেই পাওয়া যাবে এটা। তো এটাতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এটা হলো পুরোটা পেজ আর কি। যাই হোক, এটা ডিটেলস নোটিফিকেশন, যেখানে ক্লাস 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। ডেট ওটা 30 তারিখেই রেখেছে, কারণ 30 তারিখে ওরা কথা দিয়েছিল, মানে রাজ্য সরকার কথা দিয়েছিল যে 30 তারিখে বের করবো এই নোটিফিকেশনটা, তাই 30 তারিখই রাখা হয়েছে। যদিও আমরা দেখেছি যে 29 তারিখ রাত্রেবেলা এটা এসে গেছিল। আর আমি আজকে 30 তারিখে আমি ভিডিওটি বানাচ্ছি। যাই হোক, বিস্তারিত একটুখানি দেখা যাক। এখানে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার যেটা ছিল আর কি, ঠিক আছে, সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেখানে যেটা বলা হয়েছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। তাই জন্যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা ফ্রেশ সিলেকশন প্রসিডিওর করতে চলেছে। কোন ক্ষেত্রে? না হচ্ছে ক্লাস 9, 10 এবং হচ্ছে ক্লাস 11, 12-এর ক্ষেত্রে। ঠিক আছে, কি করবে তারা? না, তারা হচ্ছে কিছু পোস্ট দিয়েছে। কোন পোস্ট? না হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট দিয়েছে। কেমন? এবার এই অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট দিতে গিয়ে তারা কি কি বিষয়ে তারা জানাচ্ছে সেটা একটুখানি দেখে নেওয়া যাক। ওনারা বলছেন, মানে ওয়েস্ট বেঙ্গল তোমার স্কুল সার্ভিস কমিশন, তারা বলছেন যে এটা হলো কিন্তু সেকেন্ড লেভেল সিলেকশন টেস্ট। ঠিক আছে, তাহলে একটা প্রকার দেখা গেল যে হচ্ছে ফার্স্ট লেভেলটা ছিল, অলরেডি ফার্স্ট লেভেলটা কিন্তু কি হয়েছে, একটা কোর্ট কেসের জন্য তা নষ্ট হয়ে গেছে। তো এটা হলো সেকেন্ড লেভেল সিলেকশন টেস্ট। তো যে ক্ষেত্রে যে ক্ষেত্রে কিছু বিষয় দেওয়া হয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে দেওয়া আছে, আর হচ্ছে 9, 10, 11, 12-এর ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, না হচ্ছে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। হতে পারে তাদের পরবর্তীকালে নতুন করে একটা বিজ্ঞাপন আসবে, ঠিক আছে, তাই জন্য এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, ওই সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, তো এবার আসি একটু বিস্তারিত বিষয়ে। এখানে যেটা বলা হচ্ছে, এটা এটা আমার বেশ ভালো লেগেছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ফর টিচার্স। মানে ভারতের যে কোনো প্রান্তের ব্যক্তি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। যেমনটা অন্যান্য রাজ্যে গিয়েও আমরা দেখতে পেয়েছিলাম, যেমন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু বিহারে গিয়ে অ্যাপ্লাই করেছিল, ঠিক তেমনি এখানেও তাই বাইরের ছেলেপুলেরাও কিন্তু এখানে পরীক্ষাটা দিতে পারবে। কেমন? এবার সেটা কি কি বললাম, না হচ্ছে 9, 10 and 11, 12-এর ক্ষেত্রে। ওকে, এবার এখানে বলা হচ্ছে যে পুরো যে প্রসিডিওরটা হবে সেইটা কিন্তু অনলাইন মোডেই হবে, অন্য কোনো মোডে কিন্তু হবে না। আর এই অনলাইন মোড হতে গেলে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে এইটা, www.westbengalssc.com। এইখানে গিয়ে যাবতীয় প্রসেস অ্যান্ড প্রসিডিওর সবটা এখানেই করতে হবে। ওকে, আর একটা বিষয় বলা হয়েছে যে কোনো পুরুষ ক্যান্ডিডেট কিন্তু এলিজিবল হবে না কোনো গার্লস স্কুলের ক্ষেত্রে। এটা এখানে মানে ব্ল্যাক কালি দিয়ে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে। সুতরাং একটিও পুরুষ
ক্যান্ডিডেট কিন্তু তারা গার্লস স্কুলের জন্য কিন্তু এলিজিবল হবেই না, ঠিক আছে। আর যেটা ওনারা যে পারিশ্রমিক যেটা দেবেন, মাসের যে পারিশ্রমিক, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ রাজ্য সরকার যে নিয়মটি আমাদের উপর ধার্য করবেন সেই নিয়মের উপরই হবে। তা যদি হয় ডিএ কম তাহলে কম, আর যদি হয় সরকারের মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বেশি অনুযায়ী যদি হয় তো হবে, অর্থাৎ রাজ্য সরকার সেটা ঠিক করবে। এখানে কিন্তু ওই স্যালারির ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় সরকারের কোনো হাত কিন্তু এই ক্ষেত্রে নেই। ওকে, এবার দেখো, ধরো তুমি অনলাইন ফিল আপ করতে গিয়ে হয়তো কোনো একটা জায়গা আটকে গেছে, হতেই পারে যে তুমি সেই বিষয়টা বুঝতে পারছো না, তখন তোমার সেই জায়গাতে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড পে, বা শর্টে যাকে বলা হচ্ছে এফএকিউ, অর্থাৎ কিভাবে সেই বিষয়টা তুমি প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য একটা দেখবে পিডিএফ ফাইল করা থাকবে, সেই পিডিএফ ফাইলটা দেখে দেখে তুমি ওটা ফিল আপ করতে পারবে। ওকে, ধরে নেওয়া যাক যে তোমার ছবিটি কতটা কেবির মধ্যে হতে হবে, সিগনেচারটা কতটা কেবির মধ্যে হতে হবে, এই যাবতীয় তথ্য ওই এফএকিউটার মধ্যে থাকবে, বা কোথায় মানে হয়তো প্রিভিয়াসে ক্লিক কিংবা নেক্সটে ক্লিক, ঠিক আছে, কিংবা চেক বক্সে ক্লিক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওখানে দেওয়া থাকবে। এবার ধরে নাও যে তুমি ওই ফিল আপ করার সময়, অত ফর্মটি ফিল আপ করার সময় ইনকমপ্লিট অথবা কোনো ভুল কিছু করে ফেলেছো, তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হবে। ওকে, তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হবে। এবার একটা কথা আমি আসি, সেটা হচ্ছে ওরা বলছে যে এই যে অনলাইন যে অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেইটা আমরা উইন্ডো ওপেন করব 16ই জুন 2025 বিকেল 5টা থেকে, আর এটা ক্লোজ হবে 14 জুন 14 জুলাই 2025 5টা, ঠিক আছে, এটা ক্লোজ হয়ে যাবে। আর হচ্ছে লাস্ট ডেট হবে, যেটা মানে টাকা নেওয়ার বা টাকা জমা দেওয়ার লাস্ট ডেট যেটা হবে, সেটা হচ্ছে 14ই জুলাই রাত্রিবেলা কটা 11টা, মানে ধরে রাখো যে ওই 1 মিনিট বাকি থাকবে যখন, তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে লাস্ট দিন কি খবরদার ফিল আপ করতে যেও না, কারণ সার্ভার ডাউন থাকে, ভীষণ পরিমাণে ফেসে যাবে আর কি। যতটা সম্ভব আগে আগে করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাই না? আচ্ছা, এবার আসো, এবারে বলছে যে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম, ঠিক আছে, রিটেন এক্সাম হচ্ছে কোন সময় হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, ঠিক আছে, সেপ্টেম্বরে 2025-এর প্রথম সপ্তাহের দিকে ওটা তোমার পরীক্ষাটা হবে। অ্যাডমিট কার্ড আবার এই রকম, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে, ঠিক আছে, ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে তুমি কত টাকা জমা দিতে পারবে, ঠিক আছে। ক্লাস 9-10-এর জন্য যারা জেনারেল অ্যান্ড ওবিসি আছে তারা 500 টাকা জমা দেবে। এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা 200 টাকা জমা দেবে। সিমিলারলি ক্লাস 11-12-এর জন্য যারা জেনারেল অ্যান্ড ওবিসি আছে তারা দেবে 500 টাকা, আর হচ্ছে যারা এসসি, এসটি অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা দেবে 200 টাকা। আমি না এটা পড়তে পড়তে একটা জায়গায় দেখছিলাম, ওই ইডাব্লিউএস বলে বোধহয় সেরকমটা দেখছিলাম না, মানে তাদের জন্য আলাদা কোনো সুবিধা আছে কিনা সেই বিষয়টা কিন্তু আমি ঠিক দেখছিলাম না। যাই হোক, ওটা পরবর্তীকালে হয়তো আরেকটুখানি পড়তে হবে, পড়লে হয়তো বুঝতে পারবো। আচ্ছা, এবার যেটা বলা হচ্ছে যে তোমার পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন যেটা কি হবে, ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই আসবে, ঠিক আছে। এবার ধরে নেওয়া যাক যে তোমার বিষয়টাই বাংলা, তাহলে কি বাংলা বিষয়ের প্রশ্নটা কি ইংরেজিতে ট্রান্সলেট করবে? না, সেরকমটা কিন্তু হবে না, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটাই থাকবে, যেমন সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃত থাকবে, বাংলার ক্ষেত্রে বাংলা থাকবে, খুব সহজ ব্যাপার, তাই না? আচ্ছা, এবার আসি যে হচ্ছে তোমার ওএমআর বিষয়। দেখো, আমাদের রাজ্য তো খুবই উন্নত রাজ্য, এবং আমাদের রাজ্যে ওএমআর এর কারচুপি হয়েছে, যার জন্য কিন্তু এই এতগুলো কেস, এত জটিলতা সবকিছু দেখতে পাচ্ছি আমরা।
আমরা নতুন প্রজন্মে আমরা এই সমস্ত দেখছি এবং দেখে খুবই অবাক হচ্ছি। তো যাই হোক, এই ওএমআর বিষয়ে ওনারা বলছেন যে দেখো, তোমাকে যে ওএমআরটি তুমি দিচ্ছ সেই ওএমআরটি কিন্তু আমরা পাবলিশ করব। কোথায় পাবলিশ করব? না হচ্ছে ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করব। ওএমআর এর সমস্ত ডিটেলস কিন্তু এতে পাবলিশ করব। আচ্ছা, এবার একটা বিষয় কি বলতো, যখন ওএমআর ফিল আপ মানে ফিল আপ করা হয় না, ওই যে যেমন গোল গোল করে ফিল আপ করা হয় না, সেই টাইমে মানে ধর একটা গোল গোল করে ফিল আপ করা হলো, তার উপর কিন্তু একটা কার্বন কপি থাকে, জানো তো? ওই কার্বন কপির ব্যবস্থা এখানে করা হবে কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু ওটা কিন্তু করা উচিত। ঠিক আছে, অন্যান্য বেশ কিছু সরকারি পরীক্ষায় কিন্তু কার্বন কপি দেওয়া হয়েছে। আশা রাখি যে এটাতেও কার্বন কপি দেওয়া হবে। তাহলে কি হবে না, ওই কারচুপি, ঠিক আছে, কারচুপিটা থেকে কিছুটা পরিমাণে বাঁচা যাবে। তো এবার যেটা বলা হচ্ছিল আর কি। আচ্ছা, কই গেল? হ্যাঁ, হ্যাঁ, তোমার কিন্তু যেটা বলা হচ্ছে যে ওরা একটা ওরাল নেবে আর কি, ওরাল ইন্টারভিউ একটা একটা নেবে, এবং কিন্তু লেকচার ডেমনস্ট্রেশনও কিন্তু ব্যবস্থা এখানে থাকছে। আর যেটা হবে সেটা হলো ওই লিস্টটা যেটা বেরোবে, মেরিট লিস্ট যেটা বেরোবে, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ হবে, ঠিক আছে, মিডিয়াম ওয়াইজ হবে, জেন্ডার ওয়াইজ হবে। হ্যাঁ, বিশ্বাস করো, মেয়েদের জন্য কিন্তু আলাদা ইয়ে থাকছে, পোস্ট থাকছে। ক্যাটাগরি ওয়াইজও হবে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। ওকে, আচ্ছা, এবার পরের বিষয়গুলো। হ্যাঁ, এইবার এই জায়গাটাতে ধরো তুমি ওএমআর কোনো ধরনের কোনো মিস্টেক হয়ে গেল, ঠিক আছে, কোনো মিস্টেক হয়ে গেল ওএমআর, তাহলে কিন্তু রিজেক্টেড হবে, এটা কিন্তু বলা হয়েছে। এটা ঠিক কতটা পরিমাণে সত্য তা কিন্তু জানি না, কারণ আমাদের রাজ্যে কেবলমাত্র ওএমআরই কারচুপি সব থেকে বেশি হয়েছে। তো কি আর বলে, যে এটা যত দিন এগোবে তত আমাদের কাছে স্পষ্ট হবে যে পরীক্ষার হলটি কতটা পরিমাণে সুরক্ষিত থাকছে সাধারণদের জন্য। মানে সাধারণ যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কতটা পরিমাণে সুরক্ষিত থাকছে, যারা কারচুপি করছে, যাদের মাথায় বদমাইশি বুদ্ধি আছে, তারা কিভাবে কি করছে না করছে সেটা পরবর্তীকালে আশা রাখি আমরা স্পষ্টভাবে জানতে পারবো। অন্যান্য পরীক্ষায় যেমনটা হয় চুরি ডাকাতি, আশা রাখছি যে হবে না, ভীষণভাবে আশাবাদী যেগুলো হবে না, খুবই স্বচ্ছভাবে, যেমনটা সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন, খুবই স্বচ্ছভাবে এই কাজটি করা হবে। আশা রাখছি আমরা সাধারণ মানুষ যেটা স্বচ্ছভাবেই হবে। এখন প্রাথমিক পর্যায়ে এটুকু ভাবলাম বা ধরে নিলাম, চলো। আচ্ছা, এবার একটা কথা, সে এই 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 জায়গাটার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে তোমার হচ্ছে এমসিকিউতে পরীক্ষা হবে। এমসিকিউতে পরীক্ষা হবে, যেমন বলা হচ্ছে যে দেয়ার উইল বি only one correct option carrying 1 marks out of 4 option provided for every question। মানে 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা সঠিক হবে, এবং যেটা সঠিক হবে তার জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। হুম এতটুকুই বলা হচ্ছে, তার মানে এটা এমসিকিউতেই পরীক্ষা হবে। এতটুকু তো পরিষ্কার হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, যেমন ধরো হচ্ছে এই যে ওয়েটিং লিস্ট নিয়ে এত ঝগড়া ঝামেলা যেগুলো হয় না, সেইটা নিয়ে বলা হচ্ছে। ধরে নাও যে এই ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট বের করা হলো, ঠিক আছে, ওয়েটিং লিস্ট বের করা হলো, এটা এটা আরো পরে পরে রয়েছে। দেখো, ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট বলা হচ্ছে যে ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল, তারপরে হচ্ছে ওয়েটিং লিস্ট বের করা হলো যে হ্যাঁ তার পরবর্তী এরা এরা হয়তো পেতে পারে, সেটাও ধরো হয়ে গেল। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরেই কিন্তু ওই ওয়েটিং লিস্টে যারা যারা থাকবে তাদের কিন্তু আর তারা কিন্তু আর কোনোভাবে বৈধ হবে না। হুম তারা কিন্তু কোনোভাবে আর বৈধ হবে না। ঠিক আছে, এইটা কিন্তু এই জায়গাটাতে ভীষণভাবে স্পষ্ট, এই জায়গাটাতে পুরোটাতে ভীষণভাবে স্পষ্ট। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিরকম আছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, ক্লাস 9, 10 অ্যান্ড 11, 12 এর জন্য এলিজিবল ক্রাইটেরিয়া যেটা রয়েছে, গ্র্যাজুয়েট পাস করতে হবে,
ঠিক আছে, অথবা পোস্ট গ্রাজুয়েট পাস করতে হবে, আর হচ্ছে 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে, সেই বিষয়টির ওপর, এবং বিএড থাকতে হবে। ওকে, অথবা 4 বছরের ডিগ্রি, কিরকম না, বিএড যারা একসাথে রয়েছে আর কি, বিএ বা বিএসসি তার সাথে বিএড 4 বছর যদি থাকে, এটা নতুন চালু হয়েছে তোমরা জানো, তাহলে কিন্তু সে 19-এর জন্য এলিজিবল, সেই নির্দিষ্ট সাবজেক্টের জন্য। আর বয়সের যে বিষয়টা, সেটা হচ্ছে 21 থেকে 40 বছর অবধি জেনারেল যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। রিল্যাক্স পাবে, মানে ছাড়, বয়সের ছাড় যেটা পাবে সেটা হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব বা এসসি এসটি যারা রয়েছেন, তারা 5 বছরের, অর্থাৎ 45 বছর অবধি তারা ফিল আপ করতে পারবে। আচ্ছা, যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, সম্ভবত এই ব্যাকওয়ার্ড বলতে গেলে বোধ হয় ওই তোমার ওই ইডাব্লিউএস বোঝাচ্ছে। তো যারা ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে, তারা হচ্ছে 3 বছরের জন্য, অর্থাৎ 43 বছর অবধি তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যে সকল প্রার্থী রয়েছেন, তারা কিন্তু 48, তারা যে বছর রয়েছে, ইয়ার্স রয়েছে, 40, তাদের বয়স অবধি তারা কিন্তু ফিল আপ করতে পারবে। সিমিলারলি হুবহু কিন্তু এখানে রয়েছে ক্লাস 11-12-এর ক্ষেত্রে। এখানে একটা যেটা বলা হচ্ছে সেটা হলো যে তোমাকে পোস্ট গ্রাজুয়েট বা পিজি করতে হবে যে নির্দিষ্ট সাবজেক্টটা, সেই সাবজেক্টটাতে অন্ততপক্ষে 50% নম্বর পেতে হবে, এবং বিএড থাকতে হবে, ঠিক আছে, সরি, এবং হচ্ছে তোমার বিএড থাকতে হবে। আর হচ্ছে অথবা তোমার পোস্ট গ্রাজুয়েট থাকলো, আর হচ্ছে তোমার আর হচ্ছে তোমার তোমার বিএড থাকলো এনসিটি এর জন্য। এই জায়গাটা বোধ হয় তোমার ওই 4 বছরের বিষয়টা, এই জায়গাটাতে এখানটা থাকতে হয়তো। হুম, আচ্ছা, এখানটা বোধহয় কোনোভাবে মিস্টেক হয়েছে, নাকি আমি বোধহয় পড়তে ভুল করছি, বুঝতে পারছি না। ঠিক এই জায়গাটা বোধহয় ওই 4 বছর, কারণ এই দুটো পার্টি একই রকমের তো। একটা জায়গায় থাকবে তোমার ওই 2 বছর, তোমার হচ্ছে তিন তিন বছরের গ্র্যাজুয়েশন, তারপর 2 বছরের মাস্টার্স, এবং 2 বছরের বিএড, বা হচ্ছে 1 বছরের বিএড। আচ্ছা, ভালো কথা, এখানে কিন্তু কোথাও স্পেশাল বিএড যারা করেছিল সেই রকম কিন্তু স্পেশাল কথাটা কিন্তু লেখা নেই। এর আগের বারে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের রাজ্য সরকারকে, সুপ্রিমোকে বলতে দেখেছি যে স্পেশাল বিএড অমুক এতে তারা সে হচ্ছে সেই পরীক্ষাটি দিতে পারবে না, বা স্পেশাল বিএডদের কি নেব না, এরকম অনেক কথা বলা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু স্পেশাল বিএড বিষয়টা নেই, মানে তার দ্বারা বোঝা যাচ্ছে যে হচ্ছে এনসিটির গাইডলাইন অনুযায়ী যারা কিন্তু তোমার বিএড করেছে, তারা কিন্তু সবাই এই পরীক্ষাটি দিতে পারবে। আচ্ছা, এই সিমিলার বিষয়টা, বয়সের বিষয়টা কিন্তু একই রকম, তাই এটা আর বেকার বলে সময় নষ্ট করছি না, কেমন। আর আর কি আছে গো এখানে, না, আর তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ নেই। আচ্ছা হ্যাঁ, ইনস্ট্রাকশন, এখানে একটা মিডিয়াম ইনস্ট্রাকশন আছে, অর্থাৎ তুমি যে পরীক্ষাটি দিতে যাচ্ছ, অনেক ভাষাতেই পরীক্ষায় আসবে। যেমন ধরো বাংলাতে থাকলো, তার সাথে ইংরেজিতে থাকছেই, আবার হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, এই সকল ভাষাগুলো কিন্তু একসাথে একটা বুকলেটের মধ্যে থাকছে। বুঝতে পারছো? আমি সাপোজ ধরো বললাম যে তোমার বিষয়টি হলো জিওগ্রাফি। সেই জিওগ্রাফির প্রথম প্রশ্নই দেখলো তুমি বাংলায় রয়েছে, সিমিলার প্রশ্নটাই দেখবে তার ট্রান্সলেট করা আছে ইংরেজিতে, ট্রান্সলেট করা আছে ওড়িয়াতে, নেপালিতে, সাঁওতালিতে, তেলেগুতে, উর্দুতে। বুঝতে পারছো? একটা গোটা একটা ব্রাঞ্চ তুমি হয়তো পেতে পারো, হয়তো পেতে পারো, এখন অবধি আমি জানি না, হয়তো পেতে পারো, হয়তো। আচ্ছা, এবার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, রিলেটেড ইনফরমেশন, কোট আন কোট কিছু রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। কি কি সেই রিলেটেড ইনফরমেশন একটুখানি দেখে নেওয়া যাক। উম, উম, না, এগুলো সেরকমটা গুরুত্বপূর্ণ আমি দেখছি না, ঠিক আছে, আমি জাস্ট একটুখানি বেরিয়ে যাব, হ্যাঁ। আচ্ছা, যখন তুমি না ফর্ম ফিল আপ করে, তখন খুব ভালো করে চেক করে নেবে যে তোমার নামের স্পেলিংটা ঠিক আছে কিনা, বাবা মায়ের নামের স্পেলিং ঠিক আছে কিনা, বাবা মায়ের যেটা তুমি দিচ্ছ আর কি, তোমার বয়স যেটা রয়েছে সেটা যেন ঠিকঠাক থাকে। কি হিসাবে না, তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে, সেটা অনুযায়ী যেন তোমার সমস্ত কিছু হয়। কারণ আমরা দেখেছি যে আমার নিজেরও ব্যক্তিগতভাবে এমনটাই রয়েছে, যে মাধ্যমিক অনুযায়ী আমাকে সবকিছু চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে, কোনো কারণবশত আমি একটু বয়সে বড় হয়ে গেছি আর কি, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার, যেরকম বহু ক্ষেত্রে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো মাধ্যমিকে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু ফিল আপ করবে, কেমন। আচ্ছা, এবার দেখো,
বলা হচ্ছে যদি কোনো ভুল ভ্রান্তি হয় কোনো জায়গায় বা কোথাও কোনো অসুবিধে হলে কিন্তু হেল্পলাইন নম্বর কিন্তু থাকবে, হ্যাঁ, হেল্পলাইন নম্বরে কিন্তু ফোন করতে পারো। টেন্টেটিভ শিডিউল বলে ওরা আরও একবার দিয়ে দিয়েছে, ঠিক আছে, পুরো 1 থেকে তোমার 8 অবধি। এটা হচ্ছে তোমার টেন্টেটিভ বিষয়গুলো, যেমন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কবে থেকে, তোমার শেষ হবে কবে থেকে, লাস্ট ডেট রয়েছে কবে, তুমি টাকা জমা দেওয়ার লাস্ট ডেট, টেন্টেটিভ ডেট হচ্ছে কবে রিটিন টেস্টের জন্য, টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্টের কবে রয়েছে, টেন্টেটিভ কিন্তু, হ্যাঁ, টেন্টেটিভ মানে দেবেই এমনটা নয় কিন্তু, হতে পারে, দিতে পারে, এই রকম কথাগুলো কিন্তু, হ্যাঁ, ইন্টারভিউ কবে হবে এটাও কিন্তু অবশ্যই টেন্টেটিভ, প্যানেল পাবলিকেশন কবে হবে সেটা হচ্ছে 24/11/2025, এখানে কোথাও কিন্তু, ও আচ্ছা না না, এখানে দেখে লাভ নেই, উপরে টেন্টেটিভ আছে, তার মানে এটাও টেন্টেটিভ, ঠিক আছে। আমরা জানি যে আমাদের রাজ্য সরকারের দেরি হয়, দেরি মানে দেরি, মানে সে বছর পেরিয়ে গিয়ে মানুষ বুড়ো হয়ে যায়, মারাও যায়, তারপরে বহু পরে গিয়ে দেখা গেল যে সে বুড়ো হয়ে গেছে, সে মারাও গেছে, তারপর দেখা গেল যে তার চাকরি বিষয়টি তার বাড়িতে এসেছে, ঠিক আছে, যে আসো চাকরি করবে আসো, তাহলে ধরে নেওয়া যেতে পারে সেই কবর থেকে গিয়ে পরীক্ষা এসে ইয়ে করবে, তোমার চাকরিতে জয়েন করবে, অথবা শ্মশান থেকে এসে সে চাকরিতে জয়েন করবে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটাই হচ্ছে বিস্তারিত দেওয়া হয়েছে, এতটুকু অবধি রাখছি, পরবর্তীকালে আরো ইনফরমেশন পেলে আমি আরো জানিয়ে দেবো, বিস্তারিতভাবে জানাবো। আর বিস্তারিতভাবে তোমরা অলরেডি হোয়াটসঅ্যাপের মধ্যে পাও, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাও, এবং টেলিগ্রাম গ্রুপেও তোমরা পাও, পাও না তা না, তোমরা পাও, ঠিক আছে। তো আপাতত এতগুলো, এইটুকু থাকুক, যে নোটিফিকেশনটা এসেছে সেই নোটিফিকেশনের ব্যাপারে পরবর্তীকালে আরো জানাবো, কেমন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, সবাই পড়াশোনার মধ্যে